ইন্ডিপেন্ডেন্ট সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। দোলা ডলরেস শিরোনামগুলি বলছিলেন, এবারে জানিয়ে দিচ্ছি পুরো খবর। কক্সবাজারের রুখিয়া কুতুপালং ক্যাম্পের সংঘর্ষে 4 জন নিহতের ঘটনায় আরও একজন গ্রেপ্তার হয়েছে। রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। সন্ধ্যার দিকে ওদের ভিতরে গোলাগুলি হয়েছে। গোলাগুলির পরে ওখানে 4 জনের লাশ আমরা রিকভার করেছি। 3 জন গুলিবিদ্ধ, একজনের ধারালো অস্ত্রের আঘাত আছে। ওখানে পুলিশ মোতায়েন করার কারণে পরিস্থিতি শান্ত আছে। নোয়াখালীর বেগমগঞ্জে নারী নির্যাতনের ঘটনায় সোহাগ ও নূর হোসেন রাসেল নামে 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতরাতে পুলিশের অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। গতকাল এই ঘটনায় গ্রেপ্তার বাদল, দেলোয়ার ও ইউপি সদস্য সোহাগের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এদিকে এই ঘটনায় আরেকটি মামলা করবে বলে জানিয়েছে মানবাধিকার কমিশন। আর আলোচিত এই ঘটনা তদন্তে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে জানালো পুলিশ। বেগমগঞ্জে নারীকে বিবস্ত্র করে নির্যাতনের মামলায় ইউপি সদস্য মোজাম্মেলকে উপজেলার এখলাসপুর ও মামলার 5 নম্বর আসামি মোহাম্মদ সাজুকে রাজধানীর শাহবাগ থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে এ ঘটনায় গ্রেপ্তার হল 6 জন। মঙ্গলবার দুপুরে মামলার প্রধান আসামি বাদল ও ইউপি সদস্য মোজাম্মেলকে নোয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। শুনানি শেষে 2 মামলায় বাদলের 7 দিন ও মোজাম্মেলের 2 দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক। এদিকে এ ঘটনায় নারায়ণগঞ্জে গ্রেপ্তার দেলোয়ারের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করেছে র্যাব। দুপুরে তার 2 দিনের রিমান্ড মঞ্জুর করেন জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক। অস্ত্র আইনের 19-এর AF ধারায় মামলা হলে মামলার তদন্তকারী কর্মকর্তা তাকে কোর্টে উপস্থাপন করে 3 দিনের রিমান্ড চাইলে 2 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে সোমবার নারী নির্যাতন ও পর্নোগ্রাফি আইনের 2 মামলায় আসামি আব্দুর রহিম ও রহমত উল্লাহর 3 দিন করে রিমান্ড মঞ্জুর করে আদালত। আদালতে 164 ধারায় জবানবন্দি দিয়েছেন মামলার সাক্ষী নির্যাতিতার স্বামী। এদিকে বেগমগঞ্জ মডেল থানায় নিরাপত্তা হেফাজতে থাকা ওই নারীর সঙ্গে দেখা করে মঙ্গলবার দুপুরে জাতীয় মানবাধিকার কমিশনের পরিচালক আল মাহমুদ ফজলুল কবির জানিয়েছেন এ ঘটনায় কমিশনও একটি মামলা করবে। বছরখানেক আগে দেলুয়া তার বাসায় গিয়ে হুমকি প্রদর্শন করে বলে যে তার সাথে যদি প্রকল্প না করে তাহলে সে তার বাহিনী সদস্যদের পাঠিয়ে তাকে গণধর্ষণ করাবে। এর আগে সকালে নির্যাতনের শিকার ওই নারীর সঙ্গে দেখা করেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন। তিনি জানান, নারী নির্যাতন ও ধর্ষণ প্রতিরোধে বেগমগঞ্জের ঘটনাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে পুলিশ। ঘটনাটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা দেখছি। এই ধরনের একটা অমানবিক ঘটনা, এটা আমাদেরকে লজ্জিত করেছে। আমরা এটাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই মামলাগুলোকে তদন্ত করে এর সাথে যারা জড়িত আছে তাদেরকে আমরা আইনের আওতায় আনার জন্য ঘটনায় জড়িত সবাইকে দ্রুত গ্রেপ্তারের পাশাপাশি ভুক্তভোগী নারী ও তার পরিবারের নিরাপত্তায় ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান ডিআইজি। শাহনাজ পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। আরো জানাতে নোয়াখালী থেকে যোগ দিয়েছেন সহকর্মী আবু নাসের। আবু নাসের, বেগমগঞ্জে নারী নির্যাতনের ঘটনায় সোহাগ এবং নূর হোসেন রাসেল নামে আরো 2 জনকে যে গ্রেপ্তার করা হয়েছে, তাদেরকে গতরাতে ঠিক কোথা থেকে কিভাবে গ্রেপ্তার করা হয়েছে, পুলিশ কি বলছে? হ্যাঁ, তার আগে জানিয়ে রাখতে চাই, এই চাঞ্চল্যকর এই মামলায় আজকে কি অগ্রগতি হয়েছে এসব জানার জন্য ভিকটিমের সাথে দেখা করার জন্য আশক আইন সহায়তা কেন্দ্রের একটি প্রতিনিধি দল নোয়াখালী অলরেডি এসে গেছেন। তারা ভিকটিমের সাথে কথা বলবেন। আর গত রাতে এই মামলার মোট 2 জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অবশ্য তাদের নাম মামলার এজাহারে না থাকলেও পুলিশ সুপার মোহাম্মদ আলমগীর হোসেন জানিয়েছেন যে ইতিমধ্যে যে 6 জনকে গ্রেপ্তার করা হয়েছে রিমান্ডে, তাদের দেয়া তথ্য অনুযায়ী এই ঘটনায় এই 2 জনের সম্পৃক্ততা পাওয়া গেছে। নূর হোসেন রাসেল এবং সোহাগ, একজনের বয়স 21 বছর আর একজনের বয়স 25 বছর। তো জেলার বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযান চালিয়ে পুলিশের একাধিক টিম তাদেরকে গ্রেপ্তার করেছে বলে পুলিশ সুপার আলমগীর হোসেন জানিয়েছেন। এবং এই মামলার অন্য আর এক আসামি গতকালকে যাকে গ্রেপ্তার করা হয়েছে সাজুকে আজ জেলার মুখ্য বিচারিক হাকিম আদালতে তোলা হবে এবং সেখানে তারকে জিজ্ঞাসাবাদের জন্য বিচারকের কাছে রিমান্ড আবেদন করা হবে।
তো পুলিশ সুপার জানিয়েছেন যে এই মামলাটি দ্রুততম সময়ের মধ্যে অভিযোগপত্র দেওয়ার বিষয়ে তারা তৎপর রয়েছেন। পাশাপাশি মামলার যে এজাহারভুক্ত আসামি তাদেরকে খুব দ্রুততম সময়ের মধ্যে গ্রেপ্তার এবং এর পাশাপাশি অজ্ঞাতনামা আসামি এবং তদন্তকালে যাদের সংশ্লিষ্টতা পাওয়া যাচ্ছে তাদের প্রত্যেককে আইনের আওতায় যেন আনা যায় সেজন্য পুলিশের অন্তত 7-8টি টিম সাদা পোশাকে এবং নিয়মিত পুলিশের পাশাপাশি তারা জেলার বিভিন্ন স্থানে এবং দেশের বিভিন্ন স্থানে তারা অভিযান অব্যাহত রেখেছে। এই অভিযানে পুলিশের যে আসামি ধরার জন্য প্রচলিত যেসব কৌশল রয়েছে সেসব তো ব্যবহার করা হচ্ছে, এর পাশাপাশি আধুনিক তথ্য প্রযুক্তিকে ব্যবহার করা হচ্ছে, মোবাইল ট্র্যাকিং করা হচ্ছে এবং অন্যান্য নানা রকম কৌশলে যেন অত্যন্ত দ্রুততম সময়ের মধ্যে তাদেরকে গ্রেপ্তার করা যায় সে বিষয়ে তারা তৎপর রয়েছে। আর একটি বিষয় এখানে বলে রাখা দরকার, এর ইতোমধ্যে এই মামলায় মোট 8 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে র্যাব 2 জনকে ধরেছে এবং পুলিশ মোট 6 জনকে ধরেছে। মোট 8 জনের মধ্যে আসামি রয়েছে 6 জন, 2 জন হচ্ছে তাদের নাম উঠে এসেছে। এ হচ্ছে এই মামলার আমার কাছে এখানকার সর্বশেষ তথ্য। আপনার সাথেই থাকবেন। নোয়াখালীতে নারীকে বিবস্ত্র করে নির্যাতনের প্রতিবাদে মঙ্গলবারও টানা দ্বিতীয় দিন বিক্ষোভ হয়েছে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে। শাহবাগে ধর্ষণ বিরোধী গণজমায়েত থেকে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে কালো পতাকা মিছিল পুলিশি বাধার মুখে পড়ে। এ সময় ধাক্কাধাক্কি ধস্তাধস্তিতে 5 নেতাকর্মী আহত হন বলে দাবি করেছেন ছাত্র ইউনিয়নের নেতারা। ধর্ষণের বিরুদ্ধে বাংলাদেশ ব্যানারে গণজমায়েত হয় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে। বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে এতে যোগ দেয়, যাদের বেশিরভাগই ছাত্র ইউনিয়নের নেতাকর্মী। ঘণ্টাব্যাপী জমায়েতে ধর্ষণের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড এবং দ্রুততম সময়ে ধর্ষকের সাজা নিশ্চিত করার দাবি জানান বিক্ষোভকারীরা। যেমন এসিড নিক্ষেপের সময় দেখবেন আপনারা যে খুব দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করে কি করা হয়েছে, এসিড নিয়ন্ত্রণের জন্য বিচার করা হয়েছে, কিন্তু ধর্ষণের জন্য আমরা চাই যে এরকম একটা বিচার ট্রাইব্যুনাল করা হোক। স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চাই আমরা, কারণ আসলে যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছে অন্য দেশে হচ্ছে আমাদের দেশে হচ্ছে, এটা একদম স্বাভাবিক তার কাছে, তো আসলে এরকম মন্ত্রী আমাদের চাই না। গণজমায়েত থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্দেশ্যে কালো পতাকা মিছিল শুরু হয়। শাহবাগ থেকে টিএসসি ঘুরে মিছিলটি হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে গিয়ে পুলিশি বাধার মুখে পড়ে। এ সময় ধাক্কাধাক্কিতে ছাত্র ইউনিয়নের কয়েকজন নেতাকর্মী আহত হন। ছাত্র ইউনিয়নের নেতারা লাঠিচার্জের অভিযোগ করলেও পুলিশ বলছে তারা লাঠি উঁচুই করেনি। প্রায় আধ ঘন্টা পর রাস্তা ছেড়ে দেয় আন্দোলনকারীরা। আমরা বললাম যে আমরা আরো কিছু দূর যেতে চাই, আমরা প্রধানমন্ত্রীকে আমাদের বার্তাটা দিতে চাই, কোন রকমের উস্কানি ছাড়া তারা আমাদের গায়ে লাঠি তুলেছে, আমাদেরকে গায়ে হাত তুলেছে, আমাদের নারী কর্মীদেরকে লাঞ্ছিত করেছে। তারা আমাদের উপরে এসেছে, আমরা রোড ব্যারিকেডের উল্টো পাশেই থেকেছি, সেখানে তাদের লোকজন আহত হয়েছে কি না হয়েছে সেটা তাদের ব্যাপার, কারণ আমরা তো সামনেও যাই না, লাঠির ইউজ করি নাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে 2 দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। ধর্ষকের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করা এবং দ্রুত সময়ের মধ্যে বিচার কার্যকর করার দাবি জানান তারা। ভিকটিম মারা যাক বা না যাক, বা হচ্ছে ভিকটিম আহত হোক বা না হোক, আমরা চাই যে ধর্ষণের শাস্তি একমাত্র মৃত্যুদণ্ড করা হোক, যে আইনের দীর্ঘসূত্রিত না হোক, খুব তাড়াতাড়ি বিচার ব্যবস্থা হোক, খুব তাড়াতাড়ি রায় দিয়ে দিক। এদিকে উত্তরায় ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক প্রায় 2 ঘন্টা অবরোধ করে বিক্ষোভ করে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। এ সময় নতুন আইন করে ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ডের দাবি জানান তারা। বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে সম্মিলিত সাংস্কৃতিক জোট প্রতিবাদী সমাবেশ ও সাংস্কৃতিক আয়োজন করে। এ সময় ধর্ষক ও নারী নির্যাতনকারীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান সাংস্কৃতিক ব্যক্তিত্বরা। সম্মিলিত সাংস্কৃতিক জোট এই নারী ধর্ষণ, নারী নির্যাতন এবং সামাজিক অনাচারের বিরুদ্ধে আগামী 10 তারিখ শনিবার দেশব্যাপী প্রতিবাদ দিবস পালন করবে। ধর্ষণের বিরুদ্ধে বিক্ষোভ মিছিলে পুলিশি বাধার প্রতিবাদে সন্ধ্যায় মশাল মিছিল করে ছাত্র ইউনিয়নের নেতাকর্মীরা। নারী নির্যাতনকারী ও ধর্ষণকারীদের শাস্তির দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মিছিল করেছে ছাত্রলীগ নেতাকর্মীরা। তারা বলেন, রাজনৈতিক পরিচয় যাই হোক, ধর্ষককে শাস্তি পেতেই হবে। আমরা বাংলাদেশ ছাত্রলীগ থেকে আজকের এই আলোক প্রজ্বলন বলেন এবং এই মিছিলের আয়োজন করেছি এবং আমরা চাই না এই সমাজে কোনো ধর্ষক থাকুক। আমরা বারবার বলেছি যে আমাদের যে ছাত্রলীগের যে নেতাকর্মীরা আছে তারা কিন্তু আমাদের শিক্ষার্থী বোনদের পাশে থাকবে। এছাড়া দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ সমাবেশ করেছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
বুয়েটের ছাত্র আবরার ফাহাদের হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চেয়েছেন তার স্বজনরা। আলোচিত এই হত্যাকাণ্ডের 1 বছরেও 3 আসামি গ্রেপ্তার না হয় ক্ষোভ প্রকাশ করেছেন তারা। দ্রুত রায় ঘোষণার পাশাপাশি তা কার্যকরের দাবি পরিবার ও এলাকাবাসীর। প্রিয় সন্তান নেই আজ 1 বছর, এখনো জামা কাপড়, বই ও নানা জিনিসপত্রের ছেলেকে খোঁজেন আবরার ফাহাদের মা রোকেয়া খাতুন। শিক্ষা জীবন শেষ করে সব সন্তান যেন নিরাপদে ফিরতে পারে মায়ের কাছে, এমনটাই চাওয়া তার। সবাই দেখেছে যোকে কত নির্মম ভাবে মারা হয়েছে। এদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড আমি চাই, আর সেই মৃত্যুদণ্ডটা যেন ওরা এত দ্রুতই কার্যকরী হয়, যাতে ওর দাদা ওকে অনেক কষ্ট করে মানুষ করেছিল, ওর দাদা যেন নাতির যারা মারেছে এভাবে শাস্তি তাদের জন্য দেখে যেতে পারে। আবরার ফাহাদের কথা মনে করে এখনো চোখের পানি ধরে রাখতে পারেন না প্রতিবেশীরা। হত্যার 1 বছর পেরিয়ে গেলেও আমরা এখনো এর বিচারের কোনো মুখ দেখি নাই, যদিও জানতে পারছি বিচার কার্যক্রম শুরু হয়েছে। মায়ের বুক থেকে যেন কোনো ছেলেকে এভাবে না হত্যা করে, সেই জন্য তাদের সর্বোচ্চ ফাঁসি মৃত্যুদণ্ড চাই। যে 3 জন আসামি এখনো গ্রেপ্তার হয়নি তাদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন আবরারের স্বজনরা। যত দ্রুত সম্ভব এই বিচারটা যেন শেষ করা হয় এবং এই রায়টা যেন যত দ্রুত সম্ভব কার্যকর করা হয়। আমি এটা একটা ন্যায় বিচার চাই, যাতে আমার ছেলেকে যারা হত্যা করেছে যাতে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হয়, এটাই আমি চাই। গেল বছরের 6 অক্টোবর রাতে ঢাকায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শেরেবাংলা হলে পিটিয়ে হত্যা করা হয় আবরার ফাহাদকে। পরদিন সকালে মরদেহ উদ্ধার হলে প্রতিবাদের ঝড় ওঠে সারা দেশে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার 1 বছর পূর্তিতে রাজধানীর পলাশীর মোড়ে তার নামে স্মৃতিস্তম্ভ তৈরি করা হয়েছে। নাম দেওয়া হয়েছে আগ্রাসন বিরোধী আর্ট স্তম্ভ। আবরার ফাহাদ স্মৃতি সংসদের ব্যানারে এই স্তম্ভ তৈরি করা হয়েছে। গত বছরের 6 অক্টোবর ছাত্রলীগের নেতাকর্মীদের নির্যাতনে মারা যান আবরার। গত 13 নভেম্বর 25 জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন তদন্ত কর্মকর্তা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক মোহাম্মদ ওয়াহিদুজ্জামান। এর মধ্যে মামলার 22 আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে 8 জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। আবরার হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচার চান তার বন্ধু সহপাঠীরা। সংবাদের শুরুতেই জানিয়েছি, কক্সবাজারের উখিয়া কুতুপালং ক্যাম্পে সংঘর্ষে 4 জন নিহতের ঘটনায় আরও 1 জন গ্রেপ্তার হয়েছে। রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। সেখানকার সবশেষ পরিস্থিতি জানবো সহকর্মী তৌফিকুল ইসলামের কাছ থেকে, তিনি যোগ দিয়েছেন আমাদের সাথে। তৌফিকুল, সংঘর্ষের পর এই মুহূর্তে ক্যাম্পের পরিস্থিতি কি প্রথমে জানতে চাই, এবং যাকে গ্রেপ্তার করা হয়েছে তার নাম পরিচয় বা তার সম্পর্কে বিস্তারিত কতটা জানা গেছে? মূলত গতকাল সন্ধ্যার পর থেকে উখিয়ার কুতুপালং যে 8 নম্বর ক্যাম্প রয়েছে সেখানে দফায় দফায় সংঘর্ষ হয় এবং দুটি বাহিনীর মধ্যে, আপনি ইতিমধ্যে বলেছেন, দুটি বাহিনীর মধ্যে সেখানে সংঘর্ষ বাধে এবং এর পরপরই সেখানে 4 জন নিহত হয়। নিহত হওয়ার পরপরই কিন্তু সেখানে সেনাবাহিনী, পুলিশ, তারপরে হচ্ছে আর্ম পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা সেখানে পুরো এলাকায় ঘিরে ফেলে এবং সেখানে প্রায় 400 পরিবারকে নিরাপদে আশ্রয় তাদেরকে নিয়ে যাওয়া হয়। এখন বর্তমানে সেখানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী সদস্যরা পরিস্থিতি সেখানে নিয়ন্ত্রণে এনেছে এবং এই গতকাল রাতে অভিযান চালিয়ে যেই মুন্না বাহিনীর যে সংঘর্ষ হয়েছিল, মুন্না বাহিনীর যে প্রধান মুন্নার বাবাকে গতকাল রাতেই পুলিশ গ্রেফতার করেছে এবং এই ঘটনায় যে মুন্নাকে খুঁজছে পুলিশ এবং মুন্নার যে আপনারা জানেন রোহিঙ্গা শিবির কেন্দ্রিক সেখানে বেশ সন্ত্রাসী বাহিনী এবং ডাকাত বাহিনী সেখানে অবস্থান করছে বা গভীর পাহাড়ে সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অভিযান চালাচ্ছে বলে আমাদেরকে জানিয়েছেন। শুধু কিন্তু আসলে গতকালকে নয়, গতকালকের 4 তারিখে কিভাবে সেখানে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুটি বাহিনীর মধ্যে সংঘর্ষ বাড়ে, সেখানে 2 জন নিহত হয়। এরপর পরে অভিযানে যায় র্যাব গতকালকে সকালে কুতুপালং থেকে শুরু করে টেকনাফের হোয়াইটকং পর্যন্ত সেখানে গহীন পাহাড়ে রোহিঙ্গা ক্যাম্পের যে পাহাড় রয়েছে সেখানে অভিযান চালিয়ে 9 জন ডাকাত দলের সদস্যকে তারা গ্রেফতার করে এবং সেই সাথে বেশ কিছু অস্ত্র এবং যে ধারালো অস্ত্র উদ্ধার করে। তবে আসলে একটি বিষয় বলতে চাই, সেটি হচ্ছে হঠাৎ করে রোহিঙ্গা ক্যাম্প এলাকায় যে অশান্ত পরিবেশ সৃষ্টি হয়েছে। আপনি জানেন মেজর সিনহা নিহত হওয়ার পরপরই কিন্তু কক্সবাজারের 1 মাস পুলিশে তেমন কোনো অগ্রগতি নেই, তাদের কাজের অগ্রগতি নেই, যেহেতু নতুন সেট আপ নিয়ে কক্সবাজার পুলিশ প্রশাসন
কয়েকজন কাজ করছেন। পুলিশের সুপারের সাথে আমার কথা হচ্ছে, তিনি বলছেন তারা নতুনভাবে এসে কাজ করছেন, তাদের জন্য একটি নতুন চ্যালেঞ্জ এবং রোহিঙ্গা ক্যাম্প কেন্দ্রিক নয়, কক্সবাজারের যে কোনো সন্ত্রাসী মাথাছাড়া দিয়ে উঠতে পারবে না বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। কক্সবাজার থেকে জানিয়েছিলেন সহকর্মী তৌফিকুল ইসলাম। বরগুনায় রিফাত শরীফ হত্যা মামলায় বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেছেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আয়েশা সিদ্দিকা মিন্নি। মঙ্গলবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আপিলের নথি জমা দেন তার আইনজীবী। এদিকে আলোচিত এই মামলায় অপ্রাপ্তবয়স্ক 14 আসামির বিরুদ্ধে শিশু আদালতে যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেছে রাষ্ট্রপক্ষ। আজ যুক্তিতর্ক উপস্থাপন করবেন আসামি পক্ষের আইনজীবীরা। মামলায় এই পর্যন্ত 75 সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেছে আদালত। আসামি পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে তা খণ্ডন করবে রাষ্ট্রপক্ষ। এরপর রায়ের দিন ঠিক করবে আদালত। অপ্রাপ্তবয়স্ক 14 আসামির মধ্যে রিশান ফরাজি সহ 13 আসামির বিরুদ্ধে হত্যাকাণ্ডে সরাসরি সম্পৃক্ত থাকার অভিযোগ গঠন করেছে আদালত। শুনানি আমরা যত শীঘ্র সম্ভব করার চেষ্টা করব। আমরা আশাবাদী আইনের আলোকে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে এবং মিন্নি বেকসুর খালাস হবে। সংক্রমণ ঠেকাতে করোনার ভ্যাকসিনে 100% সুরক্ষা মিলবে না বলছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। তার মতে 50 থেকে 70% সুরক্ষা দিতে পারে ভ্যাকসিন। আর স্বাস্থ্যমন্ত্রী বলছেন ঠিকভাবে মাস্ক ব্যবহার করলে 95% সংক্রমণ রোধ সম্ভব। করোনা সংক্রমণ ছড়িয়েছে 216টি দেশে। এ পর্যন্ত শনাক্ত 3,58,00,000। মারা গেছে 10,50,000 মানুষ। বিশ্বের বিভিন্ন দেশে 200টির বেশি করোনা ভ্যাকসিনের ট্রায়াল চলছে। চূড়ান্ত পর্যায়ে আছে 9টি। কে কার আগে ভ্যাকসিন বাজারে আনতে পারে তা নিয়ে শুরু হয়েছে প্রতিযোগিতা। অল্প সময়ে কিছুটা ভালো ফল পেলেও প্রথম পর্যায়ের ভ্যাকসিনের সফলতা নিয়েও আছে উদ্বেগ। টিকার পার্শ্ব প্রতিক্রিয়া, ভাইরাসের মিউটেশন হলে তা কত ভাগ কার্যকর হবে তা নিয়ে কাটছে না শঙ্কা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা, সিডিসি, চাইনিজ রেগুলেটরি বডি সবাই ইতিমধ্যে বলে ফেলেছেন যে শতকরা 50-এর বেশি প্রোটেকশন দিলেই সেটাকে তারা ভ্যাকসিন বলবেন, যেটা আসলে ভ্যাকসিনের ইতিহাসে এটাকে কখনোই বলা হয়নি। যেটাতে বোঝা যাচ্ছে যে প্রথম রাউন্ডে আসা ভ্যাকসিনগুলো খুব বেশি প্রোটেকশন দিতে পারবে না এবং এখানে ট্রান্সমিশন বন্ধ করতে পারবে না, যেটা মোর ইম্পর্টেন্ট। তাই শুধু টিকার উপর ভরসা না করার আহ্বান জানাচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর। 50 থেকে 70% সারা দুনিয়াতে যতগুলো টিকা নিয়ে গবেষণা হয়েছে সেটা 50 থেকে 70% পর্যন্ত আপনাকে নিরাপত্তা দেবে। তাহলে বাকি 30% কি হবে, সেটা প্রোটেকশন কিভাবে হবে? কাজে আমাদের প্রতিরোধের এবং আমাদেরকে এই রোগের সেবা প্রস্তুতিতে আমাদেরকে টিকার পাশাপাশি রাখতে হবে। টিকা একমাত্র সমাধান নয়, সমাধান যেটা সেটা হচ্ছে প্রতিরোধ, সেটা আমাদেরকে চেষ্টা চালিয়ে যেতে হবে। আর স্বাস্থ্যবিধি মানায় জোর দিচ্ছেন স্বাস্থ্যমন্ত্রী। আমরা যদি কিনা বেখেয়ালভাবে চলাফেরা করি, যেখানে যাওয়া উচিত না সেখানে যদি যাই, তাহলে পরে আমরা সংক্রামিত হতে পারি। আমরা যদি মাস্ক পরি, আমরা হাতটা ভালোভাবে ধুই, শারীরিক দূরত্ব বজায় রাখি, তাহলে পরে আমি মনে করি আমাদের দেশে সেকেন্ড ওয়েভ আসবে না। প্রাণীদেহে ট্রায়ালের সফলতা পাওয়ার কথা জানিয়েছে করোনা ভ্যাকসিন আবিষ্কারের পথে থাকা দেশীয় প্রতিষ্ঠান গ্লোব বায়োটেক লিমিটেড। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে করোনায় আরও 30 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পুরুষ 20 এবং নারী 10 জন। এ নিয়ে মোট প্রাণহানি হল 5,405 জনের। 109টি ল্যাবে 24 ঘন্টায় 12,345 নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 1,499 জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 12.14%। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 3,71,631 জনের। এদিকে সুস্থ হয়েছেন আরও 1,651 জন। এ নিয়ে মোট সুস্থ 2,84,833 জন। কয়েক দফা বন্যার প্রভাবে ক্ষতিগ্রস্ত দেশের অনেক জেলার চাষিরা। পাহাড়ি ঢল এবং কয়েকদিনের টানা বৃষ্টিতে তলিয়ে গেছে রোপা আমন। বৃষ্টি অব্যাহত থাকলে ক্ষতি বাড়ার আশঙ্কা কৃষি বিভাগের। এদিকে ব্যাংক ঋণ এবং দাদন নিয়ে আবাদ করে ঋণের টাকা পরিশোধ নিয়েও চিন্তিত চাষিরা। কয়েকদিনের টানা বৃষ্টি আর ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সীমান্তবর্তী বেশ কিছু জেলার নদ নদীর পানি বৃদ্ধি পেয়েছে। আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে ফসলের মাঠ।
তৃতীয় দফা বন্যায় শেরপুরের 3 উপজেলায় আমন ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। এতে দিশেহারা কৃষকরা। এবার বন্যায় অনেকবার তলে গেছে গা, আর লাগানোর কোনো ব্যবস্থা নাই। সব ধান তলাই গেছে, অনেকবার জ্বালা কিনে ফসল লাগানো হয়েছে, তারপরেও এখন তো আর জ্বালা পাওয়া যাবে না, যার কারণে আর্থিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত আমরা। আমরা কি খামো, এখন তো লাগানোর সময় শেষ, মানে সরকারের সহযোগিতা চাই আমরা। এদিকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক জানান, পানি নেমে গেলে কৃষকরা আমন জাতের সবজির আবাদ করে বন্যার ক্ষতি কিছুটা পুষিয়ে নিতে পারবে। আশা করি অতি দ্রুত বন্যার পানি নেমে যাবে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ অনেকটাই কমে আসবে। একদম নিচু যে জমিগুলো ধারণা করা হচ্ছে যে সে জমিগুলোই মূলত ক্ষয়ক্ষতির ভিতরে থাকবে। একই অবস্থা সুনামগঞ্জের। বৃষ্টিতে জেলার 4 উপজেলায় তলিয়ে গেছে প্রায় 3000 হেক্টর রোপা আমন। এই বছরও আগের মতন ওই আমরার জমিগুলা বৃষ্টির পানিতে বা পাহাড়ের ডলে জমিন তল হয়ে গেছে। আমি শুধু টেহালি আমি 3 কাজ করছিলাম, মেঘের পানি আমার ক্ষেত ডুবাই লিছি। তবে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে আর বৃষ্টি না হলে ক্ষতি হবে না। ক্ষতিগ্রস্ত রূপা আমন চাষিগণ যাতে প্রণোদনার আওতায় আসে সেজন্য আমরা যথাযথ কর্তৃপক্ষ বরাবরে প্রতিবেদন প্রেরণ করেছি। ক্ষতিগ্রস্ত চাষীদের প্রণোদনা দেয়া হবে বলে জানিয়েছে কৃষি বিভাগ। ইফাতারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নতুন সড়ক পরিবহন আইনে যাত্রী এবং পথচারীদের জন্য বিমার বাধ্যবাধকতা না থাকায় বিমা ছাড়াই গাড়ি চলতে পারবে সড়কে। সেই সঙ্গে কোনো ধরনের দুর্ঘটনা হলে ক্ষতিপূরণও পাবেন না যাত্রীরা। তবে বিআরটিএ বলছে, নতুন আইনে বিমার বাধ্যকতা না থাকলেও তৃতীয় পক্ষের জন্য কল্যাণ তহবিল গঠন করা হচ্ছে। পরিবহন বিশেষজ্ঞরা বলছেন, সড়কের শৃঙ্খলা ফেরাতে এবং দুর্ঘটনার ক্ষয়ক্ষতি কমাতে অবশ্যই বিমার প্রয়োজন রয়েছে। 1983 সালের মোটরযান অধ্যাদেশের 109 ধারা অনুযায়ী যানবাহনের জন্য তৃতীয় পক্ষ বা যাত্রীদের ঝুঁকি বিমা বাধ্যতামূলক ছিল। এই আইনের 155 ধারায় বিমা না থাকলেও দণ্ডের বিধান ছিল, কিন্তু 2018 সালের সড়ক পরিবহন আইনের ধারা 60-এর 1, 2 ও 3 উপধারা অনুযায়ী বিমা বাধ্যতামূলক নয়। তাই বিমা না থাকলেও মামলা দিতে পারবে না আইন শৃঙ্খলা বাহিনী। গত বছরের 1 নভেম্বর থেকে নতুন আইন কার্যকর হলেও এ নিয়ে অনেকের মধ্যেই নেই স্বচ্ছ ধারণা। তাই বিষয়টি অবহিত করে এরই মধ্যে আইন শৃঙ্খলা বাহিনীকে চিঠিও দিয়েছে বিআরটিএ। আগে যেরকম মোটর ভেহিকেল অর্ডিন্যান্স আমাদেরকে জরিমানার কথা ফিক্স আপ করা ছিল, এখানে বাধ্যতামূলক করা হয়নি। এই ক্ষেত্রে আমরা বিআরটিএ সার্টিফিকেট কাগজ পেয়েছি এবং সেই অনুযায়ী আমরা আপাতত এই ধারায় মামলা দেওয়ার থেকে মানে নিষেধাজ্ঞা এবং বারণ করেছি আমাদের কর্তৃপক্ষ। সংশ্লিষ্টরা বলছেন, কোনো দুর্ঘটনায় পরিবহন কিংবা যাত্রীর ক্ষতি হলে বিমার মাধ্যমে ক্ষতিপূরণ পাওয়া যেত। তাই তৃতীয় পক্ষের জন্য বিমা বন্ধ করা হলেও প্রথম পক্ষের বিমা অবশ্যই বাধ্যতামূলক করা উচিত। নানা ধরনের আপনার আনসার্টেনটিজ আছে, রিস্ক আছে এবং সেটা আরেকজনকে ডেন্ট করারও বিষয় রয়েছে। তো সেই জন্য এটা কম্প্রিহেনসিভ ইন্স্যুরেন্সও বলা হয়, ফার্স্ট পার্টিকে সেটা থাকা উচিত। গাড়ির মালিককে যেমন সুরক্ষা দেয়, যাত্রীদের সুরক্ষা দেয়, পাশাপাশি এই ইন্স্যুরেন্সের এই টুলসটার জন্য চালক কিন্তু দীর্ঘমেয়াদে কিন্তু ভদ্র হয়। বিআরটিএ বলছে, তৃতীয় পক্ষের বিমার মাধ্যমে যাত্রীরা তেমন লাভবান হতেন না, তাই নতুন আইনে এটা বাধ্যতামূলক করা হয়নি। তবে যাত্রীদের ক্ষতিপূরণের জন্য কল্যাণ তহবিল গঠন করা হচ্ছে। থার্ড পার্টি ইন্স্যুরেন্স থেকে আসলে ভিকটিম তারা তেমন কোনো উপকৃত হতো না। প্রতিটা মালিকের কাছ থেকে আমরা গাড়ি রেজিস্ট্রেশন ফিটনেসের সময় প্রতিটা মালিকের কাছ থেকে নির্ধারিত হারে আমরা একটা ফিস আদায় করব। দুর্ঘটনায় যারা নিহত হবে তারা আবেদন করলে নিহত ব্যক্তিদের কয়েক লক্ষ টাকার অনুদান দেওয়ার একটা ব্যবস্থা এখানে রাখা হয়েছে। তবে দুর্ঘটনার পর যাত্রীদের ক্ষতিপূরণ যেন নিশ্চিত হয় সে ব্যাপারে সরকারকে সজাগ থাকতে হবে বলে অভিমত বিশ্লেষকদের। সোহেল রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। উচ্চতা নিয়ে আপত্তি বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ BIWT এর। এতে ঝুলে আছে চট্টগ্রামের কালুরঘাটে কর্ণফুলী নদীর ওপর রেল সেতু নির্মাণ প্রকল্প। শর্ত মেনে উচ্চতা বাড়লে প্রকল্পের সময় এবং অর্থ ব্যয়ও বাড়বে। এ কারণে দোহাজারী ঘুমধুম রেল প্রকল্পের শতভাগ সুফল পাওয়া নিয়েও দেখা দিয়েছে সংশয়। প্রায় শতবর্ষী এই কালুরঘাট সেতু ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে 19 বছর আগে, কিন্তু এখনো প্রতিদিন ট্রেনের পাশাপাশি চলছে বিভিন্ন যানবাহন। এই সেতুর উপর নির্ভরশীল
দক্ষিণ চট্টগ্রাম ও কক্সবাজারের প্রায় ২০ লাখ মানুষ। ট্রেন চলাচল নির্বিঘ্ন করার পাশাপাশি যানবাহন চলার জন্য ২০১৭ সালে কালুরঘাটে একটি রেল ও সড়ক সেতু নির্মাণের প্রকল্প প্রস্তাব তৈরি করে রেলওয়ে। দক্ষিণ কোরিয়ার অর্থায়নে সেতুটির প্রস্তাবিত নকশায় উচ্চতা ধরা হয় ৭.২ মিটার। এই উচ্চতা দুর্যোগকালে কর্ণফুলী নদীর উজানে আশ্রয় যাওয়া জাহাজ চলাচল বাধাগ্রস্ত করবে জানিয়ে উচ্চতা ১২.২ মিটার করার শর্ত দেয় বিআইডব্লিউটিএ। এরপর ঝুলে যায় প্রকল্পটি। অবশ্য শীঘ্রই সমস্যা সুরাহার আশাবাদ রেল কর্মকর্তাদের। এটার কারণেই একটা বিআইডব্লিউটিএ নৌ পরিবহন মন্ত্রণালয় এবং বাংলাদেশ রেলওয়ের সমন্বয়ে একটা কমিটি গঠন করা হয়েছে। কমিটি ইতিমধ্যে সরেজমিনে এটা পরিদর্শন করে গেছে। কমিটির প্রতিবেদন পেলেই হয়তো কিছু নকশা সংশোধন হয়ে কার্যক্রম করা হবে। তবে নকশা সমস্যার সমাধান করার পর নতুন করে সম্ভাব্যতা যাচাই ডিপিপি প্রস্তুত করতে হবে। এরপর হবে প্রকল্পের কাজ। সব মিলিয়ে সময় লাগবে প্রায় ৪ বছর। এদিকে ২০২২ সালে নির্মাণ শেষ হওয়ার কথা কক্সবাজার রেলপথের। এর শতভাগ সুফল মিলবে না কালুরঘাট সেতু না হওয়ায়। তো যতদিন না চট্টগ্রাম থেকে দোহাজারী পর্যন্ত ডুয়েল গেজে কনভার্ট হচ্ছে ততদিন আমরা দোহাজারী থেকে কক্সবাজারে ব্রড গেজ ট্রেন চালাতে পারবো না। আমাদেরকে আপাতত মিটার গেজ ট্রেনই চালাতে হবে। সেতুটি নির্মাণে ব্যয় ধরা হয়েছে প্রায় ২০০০ কোটি টাকা। কিন্তু সেতুর উচ্চতা বাড়লে উঁচু করতে হবে দুই পাশের স্টেশন ও রেলপথ। এতে বাড়বে ব্যয়। ইফতেখার ফয়সাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। ২০ অক্টোবর পর্যন্ত ভিসার মেয়াদ আছে এমন প্রবাসীদের মঙ্গলবার টিকিট দিয়েছে সৌদি এয়ারলাইন্স। তবে বিপত্তি দেখা দিয়েছে করোনা পরীক্ষার সনদ পাওয়া নিয়ে। ফ্লাইটের আগে প্রবাসীরা যেন করোনার সনদ পান সেজন্য এয়ারলাইন্সগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। প্রবাসীদের বিক্ষোভের মুখে টোকেন পদ্ধতি থেকে সরে আসার পর শৃঙ্খলা ফিরতে শুরু করেছে সৌদি এয়ারলাইন্সের টিকিট বিতরণে। 15, 16, 17, 18, 19, 20 ভিসার মেয়াদ দেখে দেখে আমরা আগে ঢুকাবো। আরো যদি কম থাকে কারো ভিসার মেয়াদ 15-র নিচে যদি কেউ পিছনে ভিসার মেয়াদ থাকে তারা সামনে আসতে পারেন। 20 অক্টোবরের মধ্যে যেসব প্রবাসীর ভিসা ও ইকামার মেয়াদ শেষ হচ্ছে তাদের সরাসরি টিকিট দেয়া হয়। দীর্ঘ অপেক্ষা আর ভোগান্তির পর টিকিট হাতে পেয়ে স্বস্তিতে অনেকে। আমি অনেক দিন আইছি এখানে, টোকেনের আশা আইছি, চলে গেছি, কিন্তু অনেক অনেক খুশি। 30 সেপ্টেম্বরের আগে দিত আমাদের, তাহলে হয়তো আমরা অনেক বাঙালি আমরা যেতে পারতাম, অবৈধ হইতাম না। তো যাক, অনেক মানে আনাকাঙ্ক্ষিতের পরে টিকিটটা পেয়েছি, হাতে পেয়েছি। যাক, আলহামদুলিল্লাহ, আমরা অনেক খুশি এখন। তবে প্রায় শতাধিক প্রবাসীর ফ্লাইট বুধবার দুপুরে। এত কম সময়ে করোনা পরীক্ষার ছাড়পত্র নিয়ে শঙ্কায় তারা। কালকে সকালে ফ্লাইট হইলে আমার বাচ্চা কাচ্চা আছে, যত আমার মা বাবা আছে, কারোর সাথে দেখা করতে পারবো না। মানে 2টা ফ্লাইট দিছে, তা আজকে এই সময়ের ভিতরে কি আমরা করোনা টেস্টটা পাবো? সময় কম, তাই পিসিআর টেস্টে কারো ভুল রিপোর্ট হলে বিদেশ যাত্রা অনিশ্চয়তায় পড়তে পারে বলে শঙ্কা বিশেষজ্ঞদের। আরটিপিসিআর টেস্ট তো ভুল ত্রুটির সম্ভাবনা থাকে, এটা আমরা সবাই জানি। যখন একজন প্রবাসী এই পরীক্ষা করে, সেই ক্ষেত্রে কারো যদি এই পরীক্ষা সংক্রান্ত কোনো গাফলাতি হয়, সেক্ষেত্রে তাদের মানে অনিশ্চয়তায় পড়ে যাবে, ভোগান্তি হতে পারে। সেই প্রেক্ষাপটে আমার মনে হয় যে 24 থেকে 48 ঘন্টা সময় যদি হাতে থাকে, তাহলে তার এই টেস্ট নিয়ে ভোগান্তির সম্ভাবনা থাকে না। রোববার যে 300 প্রবাসী টোকেন পেয়েছিলেন, মঙ্গলবার তাদের টিকিট দেয় সৌদি এয়ারলাইন্স। এছাড়া আগে টোকেন পেয়েও এতদিন যারা টিকিট পাননি তাদেরও দেয়া হয় টিকিট। বিপ্রজিৎ চন্দ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস চক্রের মাস্টারমাইন্ড আব্দুস সালামকে গ্রেপ্তার করেছে সিআইডি। এই চক্রের সঙ্গে বেশ কিছু চিকিৎসক এবং কোচিং সেন্টারের সংশ্লিষ্টতা খুঁজে পেয়েছে তারা। প্রভাবশালী কেউ সম্পৃক্ত কিনা জানতে সালামকে রিমান্ডে চাইবে সিআইডি। 2018 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘ ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রশ্ন ফাঁসের মামলার তদন্তে নেমে সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষায় প্রশ্ন ফাঁস চক্রের সন্ধান পায় সিআইডি। সেই সূত্র ধরে চলতি বছর এই চক্রের 7 সদস্যকে গ্রেপ্তার করে তারা। আসামিদের জিজ্ঞাসাবাদে উঠে আসে মাস্টারমাইন্ড স্বাস্থ্য শিক্ষা ব্যুরোর মেশিনম্যান আব্দুস সালামের নাম। প্রশ্ন ছাপার সময় আব্দুস সালাম নিজস্ব কৌশলে একটি প্রশ্নপত্র সরিয়ে ফেলত। এরপর তার চক্রের মাধ্যমে টাকার বিনিময়ে সরবরাহ করত মেডিকেল ভর্তিচ্ছু শিক্ষার্থীদের কাছে। সংবাদ সম্মেলনে জানানো হয়, এই চক্রের কিছু সদস্যের অবৈধ সম্পদের বিষয়ে অনুসন্ধান করছে সিআইডি। অনুসন্ধান শেষে তাদের বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে মামলা করা হবে।
এই চক্রটাকে মূলসহ উৎপাদন করতে হবে। শুধু তাই না, এই চক্র এই অবৈধভাবে এই প্রশ্নপত্র ফাঁস করে যে সম্পদ করেছে তারও আমরা অনুসন্ধান করছি। এই সম্পত্তি মানি লন্ডারিং আইনে মামলা হবে এবং এই মামলা যেটা হয় যে প্রমাণিত হলে তাদের এই সম্পত্তি বাজেয়াপ্ত হবে এবং রাষ্ট্রীয় কোষাগারে জমা হবে। সিআইডি জানিয়েছে, প্রশ্ন ফাঁসের এই চক্রের সঙ্গে জড়িত আছেন কয়েকজন অসাধু চিকিৎসক ও বেশ কয়েকটি কোচিং সেন্টার। তাদের চিহ্নিত করে গ্রেপ্তারের জন্য কাজ চলছে। এই অপরাধটা দীর্ঘদিন যাবত হচ্ছে। কিছু অসাধু ডাক্তার আছে, কোচিং সেন্টারের মালিক আছে এবং যারা করতেছে এরা কিন্তু অত্যন্ত স্মার্ট এবং চতুর লোক। কিভাবে ঘটনা ঘটলো, কারা কারা জড়িত, কার কি রুল ছিল, এটা পুরো সামগ্রিক একটা চিত্র আপনাদের সামনে দিতে পারবো। এর আগে চক্রের আরেক সদস্য জসিমের 38টি ব্যাংক হিসাব থেকে 21 কোটি 27 লাখ এবং তার স্ত্রীর 14টি ব্যাংক হিসাব থেকে 3 কোটি 78 লাখ টাকার সন্ধান পায় সিআইডি। বিপ্রজিৎ চন্দ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সীমান্তে কড়াকড়ির মধ্যেও বাড়ছে চোরাচালান। গত 9 মাসে বেনাপোল এবং শার্শা সীমান্ত দিয়ে পাচারের সময় আটক হয়েছে প্রায় 25 কোটি টাকার পণ্য। চোরাচালান বাড়াই সীমান্তে বিজিবি বিএসএফ এর নজরদারি আরও বাড়ানো হয়েছে। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে ক্রাইম জোন হিসেবে পরিচিত যশোরের শার্শা ও বেনাপোল সীমান্ত। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে এই দুই সীমান্ত দিয়ে ভারতে পাচার হয় স্বর্ণ ও তামা। এর বিনিময়ে ভারত থেকে আনা হয় মাদক, অস্ত্র, কাপড়, কসমেটিক্স সহ বিভিন্ন ধরনের পণ্য। সীমান্তে কঠোর নজরদারির কারণে নারী ও শিশু পাচার কিছুটা রোধ করা গেলেও থেমে নেই সংঘবদ্ধ পাচারকারীরা। কিছুদিন পরপর পাচার হওয়া পণ্য আটক হলেও তৎপর রয়েছে চোরাচালানকারীরাও। সাধারণ মানুষের অভিযোগ, আইনের ফাঁক বলে পাচারকারীরা পার পেয়ে যাওয়ায় থামছে না চোরাচালান। বর্ডার গার্ডরা জানি না কেমন ভাবে সীমান্ত পাহারা দেয়, সোনা চালানো হচ্ছে, বাংলাদেশ থেকে শোনা যাচ্ছে ভারতে এবং ভারত থেকে এইসব নেশাদ্রব্যগুলো আসছে। মাদকদ্রব্য যদি আমরা আমাদের দেশে আনা বন্ধ না করি তাহলে আমাদের যুব সমাজ এর মাধ্যমে প্রচুর পরিমাণে ক্ষতিগ্রস্ত হবে। চোরাচালান রোধে সীমান্তে বিশেষ টহল ও অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে বিজিবি। প্রায় 180 জনের মতো আমরা আসামি আটক করতে সক্ষম হয়েছে। এদের মধ্যে বিভিন্ন বয়সী আসামি রয়েছে এবং বিভিন্ন শ্রেণীর পেশাজীবী মানুষও রয়েছে। এদের সকলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আমরা সীমান্তে আমাদের অপারেশন কার্যক্রম বৃদ্ধি করেছি। গত বছরের প্রথম 6 মাসে বেনাপোল ও শার্শা সীমান্ত থেকে প্রায় 49 কোটি টাকার স্বর্ণ, মাদক, অস্ত্র, নিষিদ্ধ ঘোষিত ওষুধ আটক করা হয়। আর এই বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত জব্দ করা হয় 25.5 কেজি স্বর্ণ, বিপুল পরিমাণ মাদক ও অস্ত্র সহ 25 কোটি টাকার চোরাই পণ্য। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। কমছে না করোনায় আক্রান্তের হার। বিশ্বে গত 24 ঘন্টায় 3 লাখের বেশি মানুষের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। একদিনে মারা গেছেন আরও 5,400 মানুষ। এ নিয়ে করোনায় মৃত 10,53,000 ছাড়ালো মোট আক্রান্ত 3 কোটি 60 লাখ। ভারতে মঙ্গলবার করোনায় মারা গেছে 991 জন। নতুন করে রোগী মিলেছে 72,000। যুক্তরাষ্ট্রে গত 24 ঘন্টায় ভাইরাসে 691 জনের মৃত্যু এবং 39,000 মানুষ নতুন করে আক্রান্ত হয়েছেন। ব্রাজিলে কয়েকদিনে মারা গেছে 798 জন। নতুন করে শনাক্ত হয়েছেন 30,000 মানুষ। যুক্তরাজ্যে মঙ্গলবার 14,000-এরও বেশি রোগী মিলেছে। দেশটিতে হাসপাতালে রোগীর সংখ্যা একদিনে 25% বেড়েছে। এছাড়াও স্পেনে 12,000, ফ্রান্সে 10,000 মানুষের দেহে ভাইরাস মিলেছে। এদিকে বাতাসে ছড়াতে পারে করোনা ভাইরাস, ভেসে থাকতে পারে কয়েক ঘন্টা। যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ কেন্দ্র সিডিসির নতুন নির্দেশনায় এই দাবি করা হয়। ব্ল্যাক হোল এবং ছায়াপথ নিয়ে গবেষণাকে স্বীকৃতি দিল নোবেল কমিটি। এই সংক্রান্ত গবেষণার জন্য পদার্থবিদ্যায় এ বছরের নোবেল পেলেন যুক্তরাজ্যের রজার পেনরোজ, জার্মানির রেইনহার্ড গ্যানজেল এবং যুক্তরাষ্ট্রের আন্দ্রে গেজ। আগামী 10 ডিসেম্বর সুইডেনের স্টকহোমে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে পুরস্কার তুলে দেবে নোবেল কমিটি। প্রায় 100 বছর আগে আপেক্ষিক তত্ত্বে ব্ল্যাক হোলসের ধারণা দিয়েছিলেন আইনস্টাইন। যদিও ব্ল্যাক হোলের অস্তিত্ব নিয়ে নিজেও সন্দিহান ছিলেন তিনি। তার জেনারেল থিওরি অফ রিলেটিভিটিতে আইনস্টাইন বলেছেন এই দৈত্যাকার গহ্বর সবকিছুকে গিলে খায়, এমনকি আলো পর্যন্ত। আইনস্টাইনের মৃত্যুর 10 বছর পর 1965 সালে গাণিতিকভাবে সেই তত্ত্বকে প্রমাণ করেন ব্রিটিশ গাণিতিক পদার্থবিজ্ঞানী রজার পেনরোজ। তিনি দেখিয়েছেন ব্ল্যাক হোলের কাছে প্রাকৃতিক সব সূত্র হার মেনেছে, ছায়াপথে সবকিছু ছুটে চলছে ব্ল্যাক হোলের কেন্দ্রের দিকে।
জ্যোতির্বিজ্ঞানী রেনহার্ড গেঞ্জেল এবং আন্দ্রে গেজ টেলিস্কোপের সাহায্যে ছায়াপথের কেন্দ্রে গ্যাস ও ধুলার আবরণের মধ্যে কিছু নক্ষত্রের অস্পষ্ট নড়াচড়া লক্ষ্য করেন। দুই বিজ্ঞানী দীর্ঘ গবেষণায় এমন একটি যন্ত্র আবিষ্কার করেন যার মাধ্যমে এই মহাজাগতিক কার্যক্রম সুস্পষ্টভাবে পর্যবেক্ষণ করা সম্ভব। এতে তারা দেখেন সূর্যের চেয়ে 40 লাখ গুণ বড় গহ্বরে হারিয়ে যাচ্ছে ছায়াপথের সবকিছু। সাধারণ আপেক্ষিকতা তত্ত্বের ভবিষ্যৎবাণী বলিষ্ঠকরণে ব্ল্যাক হোলের গঠন আবিষ্কারের জন্য রজার প্যানরোজকে নোবেলের অর্ধেক দেওয়া হয়েছে এবং আমাদের ছায়াপথের কেন্দ্রে একটি সুপারম্যাসিভ কম্প্যাক্ট অবজেক্টের আবিষ্কারের জন্য রেইনহার্ড গেঞ্জেল এবং আন্দ্রে গেজ পেয়েছেন পুরস্কারের বাকি অর্ধেক। নোবেল পুরস্কারের 1 কোটি সুইডিশ ক্রোনারের মধ্যে অর্ধেক পাবেন প্যানরোজ, বাকি অর্ধেক ভাগ করে নেবেন গেঞ্জেল ও গেজ। সারওয়ার জামান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রোববার থেকে শুরু ওয়ানডে সিরিজ। ঠিক হয়ে গেছে 3 দল, নেতৃত্বে তামিম, মাহমুদুল্লাহ, শান্ত। নভেম্বরের মাঝামাঝি হবে কর্পোরেট টি20। 5 দলে ভাগ হয়ে মোট 75 ক্রিকেটার খেলবেন এই টুর্নামেন্টে। প্রত্যাবর্তনের মঞ্চ সাকিবের, মাশরাফিও খেলবেন এই আসরে, নিশ্চিত করছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। বোর্ড প্রধান আরও জানিয়েছেন, ব্যাটিং পরামর্শক নিয়োগে 2-1 দিনের মধ্যে আসতে পারে সিদ্ধান্ত। বায়োবাবলে ম্যাচ আয়োজনের চ্যালেঞ্জ ছিল। পরীক্ষামূলক 2 দিনের প্রস্তুতি ম্যাচ থেকে আত্মবিশ্বাসী ক্রিকেট বোর্ড এবার ঘরোয়াতে ফিরতে প্রস্তুত। হোম অব ক্রিকেটে বিসিবি সভাপতি ও বোর্ড কর্তারা এলেন ভবিষ্যতের পরিকল্পনা চূড়ান্ত করতে। আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার আগে বিসিবির পরীক্ষামূলক ওয়ানডে টুর্নামেন্ট 11 অক্টোবর শুরু। ওডিআই অধিনায়ক তামিম, সিনিয়র ক্রিকেটার মাহমুদুল্লাহর পাশাপাশি নেতৃত্ব দেবেন নাজমুল শান্ত। টেস্ট দলের নেতৃত্ব ছাড়ার পর থেকে জাতীয় পর্যায়ে কোনো দলে অধিনায়কত্ব করতে আগ্রহী নন মুশফিক। দলগুলির নামকরণ করা হয়েছে 3 অধিনায়কের নামে। প্রতিটি স্কোয়াডে থাকছে 15 ক্রিকেটার। ডাবল লেগের টুর্নামেন্টের ফাইনাল 23 অক্টোবর। এরপর টি20 ধামাকা। 5 দলের টুর্নামেন্ট কর্পোরেট লিগ হবে নাকি গত বিপিএল এর মতো বিসিবির ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হবে, এটা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। কর্পোরেট লিগে হবে না বিসিবি স্পন্সরই হবে, এটা এখন পর্যন্ত কিন্তু আমরা ফাইনাল করিনি। এখানে আজকে বেসিক্যালি একটা জায়গায় ছিল যে বিদেশি প্লেয়ার অ্যালাউ করবো কি করবো না, এই একটা ডিসিশনই আমি খালি দিতে পারিনি আজকে। আমি বলেছি একটু আজকের দিনটা সময় নিয়েছি, আমি কাল পরশুর মধ্যে ওদেরকে জানাবো। শ্রীলঙ্কা সফর স্থগিতে দীর্ঘ হয়েছে সাকিবের প্রত্যাবর্তন। কর্পোরেট লিগ দিয়ে ফিরবেন টাইগার পোস্টার বয়। এই লিগ দিয়ে মাঠের লড়াইয়ে ফিরছেন মাশরাফিও। অবশ্যই, মানে আমি তো তাই জানি এই 3 দিনেরটা খেলবে না, ও খেলতে চায় না যে তা না। ওর প্রিপারেশন, ও আসলে হঠাৎ করে শুনেছে ওর কোয়ারেন্টাইন, প্রথম কথা হচ্ছে ওকে তো কোয়ারেন্টাইনে থাকতে হবে এসে। ওর কোয়ারেন্টাইন অ্যান্ড প্রিপারেশন ফিটনেস এটার জন্য একটু সময় লাগবে সেই জন্য, বাট নেক্সট যে অ্যাভেলেবল টুর্নামেন্টই হোক সে খেলবে। ঢাকা প্রিমিয়ার লিগ ফেরাতে বড় পরিসরে বায়োবাবল তৈরি ও তদারকির কাজ নিয়ে ইতিমধ্যে বিশেষজ্ঞদের কাছ থেকে পরিকল্পনা চেয়েছে বিসিবি। সেই পরিকল্পনা বাস্তবায়নে ক্লাবগুলোর সামর্থ্য বিবেচনা করেই সিদ্ধান্ত নিতে চায় বোর্ড। ঠিক আছে, থ্যাংক ইউ। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কিশোরগঞ্জের হাওরের বুকে নির্মিত হয়েছে দৃষ্টিনন্দন সড়ক। এরই মধ্যে বিপুল সংখ্যক দর্শনার্থী ছুটছেন এর সৌন্দর্য উপভোগ করতে। পর্যটক আকর্ষণের পাশাপাশি হাওড় অঞ্চলের যোগাযোগ ব্যবস্থাকে উন্নত করবে এই অবকাঠামোটি, পাল্টে দেবে আর্থসামাজিক অবস্থা। প্রায় 900 কোটি টাকা ব্যয় নির্মিত এই অবকাঠামো কাল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আকাশ আর হাওরের থই থই পানির মাঝখান দিয়ে পিচ ঢালা রাস্তা, যেন বিশাল জলরাশির বুকে জেগে উঠেছে প্রশস্ত সড়ক। কিশোরগঞ্জের হাওড়া অঞ্চলের সৌন্দর্যের নতুন মাত্রা যোগ করেছে এই অবকাঠামো। হাওর ঘিরে সৃষ্টি হয়েছে পর্যটনের অপার সম্ভাবনা। এরই মধ্যে বিভিন্ন এলাকা থেকে আসছেন শত শত পর্যটক। ইটামন থানা থেকে অষ্টগ্রাম থানার পাশাপাশি 8 থেকে 10 কিলোমিটার ছিল, 15 কিলোমিটার সর্বোচ্চ। এখান থেকে ওখানে যেতে আমাদের 12 ঘন্টা লাগবে, কিন্তু এখনই রাস্তা হওয়ার ফলে আমরা চাইলেই 20 মিনিটে যেতে পারছি পাশের উপজেলায়। আমরা একসময় স্বপ্ন দেখিনি যে আমাদের এই অষ্টগ্রাম মিটামনের যোগাযোগ হবে। যোগাযোগ ব্যবস্থার উন্নতি হওয়ায় কর্মসংস্থান বেড়েছে শ্রমজীবী মানুষের। এই রাস্তাটা হওয়াতে মানে কৃষক এক সময় এই এলাকার কৃষক জমি করা, ধান করা মানে অনীহায় পড়ছিল। এই রাস্তাটা করার দিকে মোটামুটি একটা সাহস পাইছে। অকাল বন্যা এলে রাস্তার মধ্যে দাম তুলে ধরতে পারে। নৌকা নিয়ে আসতেছে, দেখতেছে, আমরা ভালো লাগতেছে। আমরা মাছ মাইরে এখানে আসা রাত্রে থাকি।
প্রায় ৩০ কিলোমিটার দীর্ঘ সড়কটি নির্মাণ শেষে এখন উদ্বোধনের অপেক্ষায়, যা ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম উপজেলার মধ্যে সহজ করবে যোগাযোগ। সড়কের দৈর্ঘ্য ২৯.৭৩২ কিলোমিটার। সড়কটি ইটনা হতে শুরু হয়ে সড়কটি ধনী এবং বাউলা নদীর সমান্তরালে বিস্তীর্ণ হাওরের মধ্যে দিয়ে ইটনা হতে শুরু হয়ে মিঠামইন হয়ে অষ্টগ্রামে শেষ হয়েছে। সারা বছর ব্যবহার উপযোগী অলওয়েদার সড়কটি নির্মাণে ব্যয় হয়েছে ৮৭৪ কোটি ৮ লাখ টাকা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এর সাথে শেষ করছি এখনকার সংবাদ। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে।